হ্যালো বন্ধুরা, নতুন গন্তব্যের নতুন ঠিকানায় প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। গত দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতির অবস্থা একটু করুণ। তবুও নতুন গন্তব্যের টানে আপনাদের সঙ্গে আবারও আমার বেরিয়ে পড়া। খোঁকা গেল মাছ ধরিতে ক্ষীণ নদীর কূলে, আর ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। কবিতাটা হয়তো ছোটোবেলায় আপনারা প্রত্যেকেই পড়েছেন। আর আজ আমার গন্তব্যও এই ক্ষীণ নদীর কূলে, পূর্ব মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম। ৫১ পীঠের অন্যতম সতীপীঠ, শক্তিপীঠ মা যোগাদ্দা। আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন, আমি আমার নিকটবর্তী স্টেশন ধাত্রীগ্রামে যথারীতি এসে পৌঁছেও গেছি। এবার এখান থেকে কাটোয়া অবধি ট্রেনের টিকিটটা কেটে নেব, আর ভাড়া মাত্র ১৫ টাকা। দেখতেই পাচ্ছেন, ট্রেন যথারীতি তার নির্ধারিত সময়ের চেয়ে 7 মিনিট লেটে যথারীতি স্টেশনে এসে পৌঁছে গেছে। এবার ট্রেনে উঠে পড়ার পালা। হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের সমগ্র ভূপৃষ্ঠে ৫১টি সতীপীঠ আছে, আর তার মধ্যে আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে 4টি। তবে প্রথমেই আমি আপনাদের সতীপীঠের ধারণাটা একটু জানিয়ে দিই। হয়তো আপনারা অনেকে জানেন, তবুও বলি। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের প্রথম পত্নী ছিলেন দক্ষরাজের কন্যা সতী। পিতার মতে সতী মহাদেবকে পতি হিসাবে বরণ করেন। এমনিতেই দক্ষরাজ শিবের ঘোর বিরোধী ছিলেন। কন্যার এমন কাজে দক্ষরাজের অবস্থা হয়েছিল ঘৃতাহুতি দেওয়ার মতো। পরে কোনো এক সময় দক্ষরাজ মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সকল দেবতাদের আমন্ত্রণ করলেও দক্ষরাজ শিবকে আমন্ত্রণ করেননি। উল্টে সকলের সামনেই দক্ষরাজ শিবের নামে গালমন্দ করেন। এতে সতী খুবই অপমানিত বোধ করেছিলেন এবং তিনি যজ্ঞের আগুনে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মহাদেবের কথা জানতে পেরে প্রচণ্ড রাগান্বিত হয়ে বীরভদ্র রূপ ধারণ করেছিলেন এবং দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে দেন। পরে স্ত্রী শোকে কাতর হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে উন্মত্তের মতো ছুটোছুটি করতে থাকেন। মহাদেবের এই ক্রোধান্বিতে সৃষ্টির স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। তখন সকল দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করে দেন। সতীর দেহের এই ৫১টি খণ্ড আমাদের সমগ্র ভূপৃষ্ঠে যে যে স্থানে পড়েছিল সেগুলিকে আমরা সতীপীঠ বলে জেনে থাকি। সেই হিসাবে ক্ষীরগ্রামে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, তাই এটিও একটি সতীপীঠ। হ্যালো বন্ধুরা, আপনারা দুরকমভাবে ক্ষীরগ্রামে গিয়ে পৌঁছতে পারেন। প্রথমত, আমি যেভাবে যাচ্ছি সেইভাবে আমি ঠিক করে রেখেছি। এরপর আমি কাটোয়া থেকে বর্ধমান অভিমুখী ট্রেন ধরে নেব এবং কৈচর স্টেশনে গিয়ে নামব। তারপর সেখান থেকে টোটো ধরে ক্ষীরগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব। আর তা না হলে বন্ধুরা, আপনারা যারা বর্ধমানের দিক থেকে আসতে চান তারা প্রথমে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরে কাটোয়ার দিকে চলে আসেন এবং কৈচর স্টেশনে নেমে পড়ুন। দুদিক দিয়েই ব্যাপারটা একই গিয়েই দাঁড়াবে। যা ভেবেছিলাম সব কিছুই উল্টো হয়ে গেল। সকাল ৯টার পর বর্ধমান অভিমুখী আর কোনো ট্রেন নেই। এরপর আবার বিকেল ৪টের পর, তাই একটু সমস্যাতেই পড়লাম। ঠিক করলাম বাস ধরেই ক্ষীরগ্রামে গিয়ে পৌঁছাবো। তবে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি কাটোয়া থেকে বর্ধমান দিকে যাওয়ার ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। স্টেশনের বাইরে থেকেও বাস ধরে ক্ষীরগ্রামের দিকে যাওয়া যেত, তবে সেক্ষেত্রে যাবার পথের দৃশ্য ক্যামেরাবন্দি করা হবে না ভেবে কাটোয়া বাস স্ট্যান্ডে আসার পরিকল্পনা করলাম। আর এই হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড। স্টেশন থেকে
বাস স্ট্যান্ডে আসতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এরপর এখান থেকে ক্ষীরগ্রাম ভায়া বর্ধমান বাসটি আমি ধরে নেব। যথারীতি সময়ে বাস কাটোয়া বাস স্ট্যান্ড ছেড়ে দিল এবং ক্ষীরগ্রামের উদ্দেশ্যে মেন রাস্তায় এসে উঠে পড়ল। এরপর কাটোয়া শহরের বুক চিরে একটার সময় বাস আমাদের চেনা পরিচিত গ্রামের রাস্তায় এসে পৌঁছালো। আর বাসে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর আমি এসে পৌঁছালাম পূর্ব মঙ্গলকোটের ক্ষীরগ্রাম বাস স্ট্যান্ডে। ক্ষীরগ্রামে 2-3টি বাস স্টপ আছে। বাসে আলাপা একজন ভদ্রলোক আমাকে ক্ষীরগ্রামের এই 3 নম্বর বাস স্টপটিতে নামার জন্য বলেছিলেন। আর এখানে একজনকে জিজ্ঞাসা করাতে উনি আমাকে সামনের ওই রাস্তাটি দেখিয়ে দিয়ে গেলেন। বলে গেলেন এই রাস্তাটি ধরে চলে যান, দেখবেন মায়ের মন্দিরে গিয়ে পৌঁছে যাবেন। চলুন যাওয়া যাক। মায়ের মন্দির কতটা দূরে? একটুখানি কাছেই। দুদিন বৃষ্টি হওয়ার ফলে গ্রামের রাস্তার কি অবস্থা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। খুব সম্ভবত গ্রামের মূল রাস্তায় এসে আমি উঠে পড়েছি। সামনেই আমার বাঁ হাতে গ্রামের স্কুল দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার এক পাশে স্কুল আর অপর পাশে কিছু দোকানপাট দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা পুজো দেবার কিছু সামগ্রী পেয়ে যাবেন। আর ডান পাশে যোগাদ্দা মায়ের মূল মন্দিরটি। মন্দির চত্বরে ঢুকতে প্রথমেই ডান পাশে পড়বে মন্দিরের অফিস ঘর। ভূতধাত্রী মহামায়া ভৈরব ক্ষীরকণ্ঠক যুগাদ্দাসা মহাদেবী দক্ষাঙ্গুষ্ঠ পদমম। এখানে পাতাললোক থেকে উঠে আসা মায়ের ভৈরব হলেন ক্ষীরকণ্ঠক, আর মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এখানে পতিত হয়েছিল। দুইয়ের মেলবন্ধনে মা যোগাদ্দা এখানে বিরাজমান। সেটাই সংস্কৃত শ্লোকে এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মন্দিরের আটচালা। আটচালার এক পাশে রয়েছে মন্দিরের ভোগঘর বা ভোজনালয়। আর অপর পাশে রয়েছে মন্দিরের মূল নাটমঞ্চ। চলুন ওই দিকটা বরং যাওয়া যাক। আর এই হচ্ছে মন্দিরের মূল নাটমঞ্চ। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত বহু দর্শনার্থী
নাটমঞ্চের এই স্থানটিতে বসে রয়েছেন। এবার চলুন মন্দিরটাকে একটু কাছ থেকে দর্শন করে নিই। আর এই হচ্ছে যোগদ্দা মায়ের মন্দির, যেখানে প্রতিদিন নিত্য পূজা করা হয়ে থাকে। মন্দিরটি লাল গ্রানাইট পাথর দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত। যে সময় আমি মন্দিরে এসে উপস্থিত হয়েছিলাম, সেই সময় মন্দিরের পুরোহিত মশাই মন্দিরের ভিতর ছিলেন না। তাই সকল দর্শনার্থীদের মতো আমিও আমার পুজোর সামগ্রী বাইরের দোকান থেকে কিনে নিয়ে এসে এই বয়স্ক কাকার হাতে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনাদের একটা কথা জানিয়ে দেওয়া দরকার যে এই মন্দির সকালে খোলা হয় 9টা থেকে 9:30টার মধ্যে। এরপর মাকে ভোগ নিবেদন করে বেলা 1টা নাগাদ বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টার সময় খুলে সন্ধ্যারতি দিয়ে পুনরায় আবার বন্ধ করে দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মন্দির গর্ভে পুরোহিত মশাই ফিরে এসছেন। আর এই হচ্ছে যোগদ্দা মায়ের কোষ্ঠী পাথরের সুপ্রাচীন মূর্তি, যেটা নাকি একটা সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মন্দিরের পিছনের ক্ষীরদিঘি থেকে পাঁক খনন করতে গিয়ে মাকে আবার পুনরায় উদ্ধার করা হয়। মন্দির গর্ভের উপরের অংশ কাঁচ এবং নানা রকম পাথর দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত। এরপর মায়ের পুজো অর্চনাদি পর্ব শুরু করা হলো। এবং যথাসময়ে পুজো অর্চনাদি পর্ব সমাপ্তও হলো। নতুন মন্দিরের প্রাচীন যোগদ্দা মাকে দর্শন করানোর পর এবার আপনাদের ক্ষীরদিঘির পাড়ে অপর যে মন্দিরটি দর্শন করাবো, সেখানে যোগদ্দা মা সারা বছরই জলে নিমজ্জিত থাকেন। মন্দিরের সামনেই রয়েছে একটি সুন্দর নাটমঞ্চ। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীদের আগমনে যোগদ্দা মায়ের এই মন্দির চত্বর থাকে আনন্দমুখরিত। নাটমঞ্চের সামনের অংশে কাঠের তৈরি একটি সিংহাসন রয়েছে। খুব সম্ভবত কোনো একটা সময় মাকে জল থেকে তুলে এই সিংহাসনে রেখে পুজো অর্চনাদি পর্ব সারা হয়ে থাকে। এবার চলুন জলে নিমজ্জিত যোগদ্দা মায়ের মন্দিরটিকে একটু কাছ থেকে দর্শন করে নিই। কোনো একটা সময় যোগদ্দা মায়ের প্রাচীন মূর্তিটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তৎকালীন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মহতাব নতুন অপর আরেকটি যোগদ্দা মায়ের মূর্তি নির্মাণ করানোর সিদ্ধান্ত নেন এবং সেই মতো তিনি বিখ্যাত মূর্তি নির্মাণকারক নবীনচন্দ্র ভাস্করকে নিযুক্ত করেন। সেই মূর্তিটি বর্তমানে
এই মন্দিরের গর্ভে জলে নিমজ্জিত অবস্থায় রাখা রয়েছে। বছরের হাতে গোনা দু একটি দিন মাকে জল থেকে তোলা হয়ে থাকে এবং সেই সময় সাধারণ মানুষ এই মূর্তিটির দর্শন পেয়ে থাকেন। মন্দিরের সামনেই নবীনচন্দ্র ভাস্করের একটি প্রতিমূর্তি স্থাপন করা রয়েছে। এই নবীনচন্দ্র ভাস্করই নাকি কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের মা ভবতারিণীকেও নির্মাণ করেছিলেন। জলে নিমজ্জিত মন্দিরের নাটমঞ্চের ঠিক পাশেই রয়েছে এখানে অবস্থিত যোগাদ্দা মায়ের ভৈরব ক্ষীরকণ্ঠক। জলে নিমজ্জিত মন্দির দর্শনের পর এরপর আপনারা সেটিকে দর্শন করে নেবেন। যে কোনো সতীপীঠেরই বৈশিষ্ট্য হলো মায়ের সঙ্গে অবশ্যই তার ভৈরব থাকবেন, আর এখানেও তার ব্যতিক্রম নয়। ব্যাপারটা একটু গভীরভাবে চিন্তা করলে যেন মনে হবে যে কোনো সতীপীঠেরই রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়ে রয়েছেন মায়ের ভৈরব। আর এখানেও যোগাদ্দা মায়ের ভৈরব ক্ষীরকণ্ঠক যেন সেই কাজটি করে চলেছেন। জয় বাবা ভোলেনাথ। মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কথা বলতে চাই মন্দির সম্পর্কিত বিষয়ে। সেই মতো ওনার বাড়ির পাশে কালী মন্দিরে এসে ওনার সাথে সাক্ষাৎ করলাম। ঠাকুরমশাই নিজে একজন ভালো মৃৎশিল্পী এবং ওনার হাতের কাজও খুবই সুন্দর। ওনার নিজের হাতে তৈরি থার্মোকলের যোগাদ্দা মায়ের মন্দির দুটি তার সুন্দর নিদর্শন। এই মন্দির দুটির একটি হলো এখানে অবস্থিত লাল মন্দিরটি, আর অপরটি হলো মায়ের বাড়ি বা আদি মন্দির, যেটা আমি এখনও আপনাদের দর্শন করাইনি। আচ্ছা ঠাকুরমশাই, প্রথমে আপনি পাতাল লোকের ভদ্রকালী মায়ের যোগাদ্দা হয়ে ওঠার কাহিনী সম্পর্কে যদি কিছু বলেন। রামায়ণে মহিরাবণ বধের পর যখন রামলক্ষণ বন্দি রামলক্ষণকে মুক্ত করা হয়, যখন মুক্ত করে নিয়ে এলেন হনুমান, তখন ভদ্রকালী আদেশ করেন যে আমার তো ভক্ত একজনই ছিল, তা আমার ভক্ত যখন আর থাকলো না, তাহলে তো আমার পুজোয় তো ব্যাঘাত ঘটবে, তো আমার পুজোটা করবে কে? তখন রামচন্দ্র নিজে সেই দায়িত্বটা নেন এবং দেবীর আদেশে, দেবীর কথা অনুসারে উনি পৃথিবীর মধ্যস্থল হিসেবে এই জায়গায় এই স্থানে দেবীকে প্রতিষ্ঠা করেন। তখন তো আমাদের কালীর ধ্যানে পুজো হতো, তো কালীর ধ্যানে পুজো তখন তো ধরুন নরবলির একটা প্রথা ছিল যে বংশানুক্রমিক যে ব্রাহ্মণী হবে তার পুত্রকে বলি দিতে হবে মায়ের সামনে, দেবী ভদ্রকালীর সামনে। তো একদিন দেবী ভদ্রকালীর সেবায়িত হিসেবে এক ব্রাহ্মণের পালা পড়ে। তো সেই ব্রাহ্মণ কোনো মতেই সম্মতি দেয় না যে আমার একটি মাত্র প্রদীপ, এই একটি মাত্র প্রদীপকে যদি আমি তোমার চরণে উৎসর্গ করি তাহলে আমার বংশের প্রদীপ আর কেউ থাকবে না। এই মতো অবস্থায় ব্রাহ্মণ খুব চিন্তায় পড়েন এবং তিনি পালিয়ে যান। তো এখান থেকে কিছু গিয়ে কারুলিয়া বলে একটা জায়গা আছে, ওই কারুলিয়ার একটি মাঠেতে এখনো বটগাছ আছে দেখবেন। তো ওই বটগাছের নিচে ব্রাহ্মণ বিশ্রাম করছেন। তখন মা বৃদ্ধা বেশে তার পথ আগলায়, হ্যাঁ বাবা, এত রাতে তুমি কোথায় যাবে? তো বৃদ্ধা আশ্বাস দেন যে ঠিক আছে, তুই বাড়ি যা, তুই নিজে গৃহে ফিরে যা, সব ঠিকঠাক হয়ে যাবে। ব্রাহ্মণ বলে তাহলে আমি আপনার কথা বিশ্বাস করবো কি করে, আপনি কে? তা বললো যার ভয়ে পালাস তুই সেই মা যোগাদ্দা। তা বললো আমার তো বিশ্বাস হচ্ছে না। বললো তাহলে বেশ, তোমার কি দেখে বিশ্বাস হবে? বললো আশ্বিনের অম্বিকা মূর্তি যদি দেখিতে পাই
তবে প্রত্যয় হয় ঘরে ফিরে যায়। তখন মা ওই আশ্বিনের অম্বিকা মূর্তিটি ব্রাহ্মণকে দেখিয়েছিলেন। হ্যাঁ, এবং তারপরে ওনাকে বললেন ঠিক আছে তুমি ঘরে যাও, আজ থেকে নরবলি প্রথা বন্ধ। ওই যে আশ্বিনের অম্বিকা মূর্তি, সেই আশ্বিনের অম্বিকা মূর্তির এই দেবী যোগাদ্দার। তখন ওই ভদ্রকালী মূর্তিটি ভগ্নপ্রাপ্ত হয়ে যায়, তখন ওই মূর্তিটি একবারই বিলীন হয়ে যায়। কারণ যে কারণের জন্য আমরা ভদ্রকালী মূর্তিটি কোনোভাবেই বা কোনো কালী আমার পূর্বপুরুষেরাও দেখতে পাই। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, আমি আপনার এখানে যে যোগাদ্দা মায়ের যে দুটো মূর্তি রয়েছে, একটি রয়েছে ওখানে সাদা যেটা জলে নিমজ্জিত হয়ে রয়েছে, আর এখানে একটা রয়েছে, এই দুটো মূর্তি সম্বন্ধে যদি কিছু বলেন, কোনটা আগে পরে বা এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে পারেন আর কি। এই যে মূর্তিটা রয়েছে, লাল মন্দিরে যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিটা জানি না কে কতটা মানে কে কি বলছেন, আমি তাদের মতের উপর নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিচ্ছি না। অনেকেই হয়তো বলছে যে এই মূর্তিটা সত্যযুগের পরে তৈরি। এইবার ধরুন অনেকেই হয়তো বলছেন যে এটা কে তৈরি করেছে সেটা কিন্তু কোনো ইয়ে নেই, খেয়াল নেই, জানে না। কিন্তু কথা হচ্ছে, আমি একটা পুরোহিত মশাইয়ের কাছে এটা শুনেছি, আমার মানে পূর্বপুরুষই বলা যায়, আমার দাদুর মুখ থেকে এটা শুনেছি যে এই মূর্তিটি যিনি তৈরি করেছেন, ওই যে 31শে বৈশাখ যে মূর্তিটি আজ পুজো হয়, যে মাকে আজ পুজো করা হয়, তিনিও সেই মূর্তিটি একই মিস্ত্রি করেছেন। কেন বলি, ধরুন আমি একজন নিজে মৃৎশিল্পী, আমি ঠাকুর করি, আমি যদি মনে করুন 15 ফুট ঠাকুরটা করলাম, নতুন খড় বেঁধে 15 ফুট স্ট্রাকচারটা তুললাম, বুঝলো তো। এইবার আমি হয়তো সেই বছর করে ফেললাম, কিন্তু পরে যখন কোনো মিস্ত্রি আমার ওই মেডটায় করতে আসবেন কি, নাকি আমার মতো করবে বলুন? তার নিজস্ব শিল্পশৈলী ব্যবহার করবে, আমি আমার নিজস্ব শিল্পশৈলী ব্যবহার করব, ঠিক তো? মিল হবে না। কিন্তু এইখানে দেখুন, যদি মনে করুন এই মূর্তিটা যদি অন্য কোনো ভাস্কর তৈরি করে থাকে, তাহলে এই মূর্তির সঙ্গে ওই মূর্তির মিল হলো কি করে? নবীনচন্দ্র ভাস্করের তৈরি, এটাও তৈরি করেছে নবীন ভাস্কর। আমি হলপ করে বলতে পারি, এই সাদা মন্দিরটা বেশি দিন কেন, এই 15 থেকে 20 বছর। হ্যাঁ, সাদাটা এটা 15 বছর, এটা 15 বছর, এই 12 বছর, এটা হ্যাঁ, এটা 12 বছর। কীর্তিচাঁদ মহাতাব, বর্ধমান মহারাজা, যিনি কীর্তিচাঁদ মহাতাব তৈরি করেছিলেন এই মন্দির, ওখানে ওই মন্দিরটা কীর্তিচাঁদ মহাতাব মায়ের বাড়ি। আপনি মন্দির দেখলেই বুঝতে পারবেন, সেম টু সেম একদম। আপনার হিসাবে ধরুন 20 বছরের মধ্যে দুটো মন্দির নির্মাণ হয়েছে, এই দুটো মন্দির। তাহলে তার আগে মায়ের পুজো কি শুধু ওইখানেই হতো? এখানে হতো না তখন? মায়ের পুজো শুধু ওই মায়ের বাড়িতেই হতো? আচ্ছা। এবং মাকে কিন্তু ওই খালি ইয়েতেই রাখা হতো, জলেতেই ডুবিয়ে রাখা হতো, এবং একটা নিশান দিয়ে রাখা হতো। আচ্ছা। কিন্তু মা 2-3 বার চুরি যাওয়ার পর আচ্ছা তবে ওই মন্দিরটি আবার ওখানে বানানো হয়। আচ্ছা আচ্ছা। এইবার কথা বৈশাখ ভোর 4টে মাকে জল থেকে তোলা হয়, এবং জল থেকে তুলে নিয়ে গিয়ে উত্থান মন্দির আছে স্কুলের মায়ের যে বাড়ি আছে আর কি, না মায়ের বাড়িতে নিয়ে যাওয়া যায়, এই স্কুলের পাশেই দেখবেন উত্থান মন্দির রয়েছে একটা। আচ্ছা, এরকম একটা মন্দির রয়েছে দেখবেন। আচ্ছা। ওই মন্দিরে মাকে নিয়ে যাওয়া হয়, এবং ওই মন্দিরে 24 ঘন্টা, 31শে বৈশাখ 24 ঘন্টা মা ওখানেই থাকেন। আচ্ছা। এবং ওখানে ভক্তগণ পুজো আর্চা এবং মাকে দর্শন করেন। আচ্ছা। বছরে কি একটি টাইমই মাকে তোলা হয়? বছরে একটি টাইম, ওটা জনসাধারণের জন্য। আচ্ছা আচ্ছা। চৌঠা জ্যৈষ্ঠ হলো, চৌঠা জ্যৈষ্ঠ, হ্যাঁ, 2 দিন পর। ওই চৌঠা জ্যৈষ্ঠ ওই মাকে বললাম যে ওই অভিষেক করা হয়, ওই অভিষেকের দিনটা ওনার, ওই দিন
6 ঘন্টা মাকে দর্শন করতে পারে জনসাধারণ, 6 ঘন্টা। 4ঠা জ্যৈষ্ঠ সকাল ভোর 4টার সময় তোলা হয়? ওটা আপনার সন্ধে বৈকাল 5টা থেকে, আচ্ছা, বৈকাল 5টা থেকে আর তো একবারে রাত্রি 1টা পর্যন্ত। রাত্রি 1টা পর্যন্ত। তখন মা কোথায় থাকে? ওইখানে ওই যে নাট মন্দির, সাদা নাট মন্দির, আচ্ছা, ওইখানেই দেখবেন সিংহাসন আছে, একটা সিংহাসন আছে। ওই সিংহাসনে মাকে বসানো হয়। আচ্ছা আচ্ছা, এছাড়া 5বার ওঠেন মা। কবে কবে সেটা? সেটা ওঠেন ধরুন 29শে বৈশাখ, 29শে বৈশাখ। বৈশাখ। তারপরে ধরুন 4ঠা জ্যৈষ্ঠ বাদ দিয়ে আষাঢ় নবমী, আষাঢ় নবমী। আষাঢ় নবমী, আচ্ছা, আষাঢ় নবমীর পর বিজয়া দশমী, বিজয়া দশমী। বিজয়া দশমীর পর 15ই পৌষ, 15ই পৌষ, আচ্ছা, 15ই পৌষের পর আবার মাকুড়ি সপ্তমী। এগুলো স্রেফ আপনাদের ব্রাহ্মণদের জন্য, এইটা এগুলো শুধুমাত্র জনসাধারণের জন্য 5টা না। আপনাদের সঙ্গে পুরোহিতদের সাথে মায়ের যেটুকুনি কাজ করবে। হ্যাঁ, এখানে যাক ঠাকুরমশাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। যোগাদ্দা মায়ের নতুন মন্দির দুটির ঠিক পিছনেই রয়েছে ক্ষীরগ্রামের ঐশ্বরিক দিঘি ক্ষীরদিঘি। বেশিরভাগ মানুষেরই বিশ্বাস এই বিশাল দিঘিতে স্নান করলে সর্বরোগ থেকে মুক্তি লাভ করা যায়। আর এই বিশাল দিঘিতে রয়েছে বিভিন্ন সাইজের প্রচুর মাছ, যেগুলিকে কখনোই কোনোভাবেই ধরা হয় না। তবে আপনি চাইলে এই মাছগুলিকে খাবার খাওয়ানোর আনন্দ অবশ্যই উপভোগ করতে পারবেন। মাকে ভোগ নিবেদন করা হয়ে যাওয়ার পর মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদেরও ভোগ নিবেদন করার তোড়জোড় শুরু করে দিয়েছিল। সেই মতো সকলকেই ডাকাডাকি করছিল, তাই আমিও যথারীতি ভোজনালয়ের সামনে এসে হাজির হলাম। তবে একটা কথা আপনাদের জানিয়ে দেওয়া দরকার যে এখানে ভোগ খেতে চাইলে আপনাদের 10টা থেকে 10:30টার মধ্যে মন্দির কর্তৃপক্ষকে জানিয়ে 50 টাকা মূল্যের একটি কুপন অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সকলেই মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য টেবিল চেয়ারে বসে পড়েছেন এবং মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছেন। তবে আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই যে নতুন মন্দিরের এখানে ভোগ প্রসাদ যদি আপনারা গ্রহণ করেন তার সকল আইটেমই আপনারা পাবেন নিরামিষ। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন ভোগের মেনু ছিল ঠিক এরকম: ভাত, ডাল, কুমড়োর তরকারি, পোস্ত আর শেষ পাতে টক বা চাটনি। হ্যালো বন্ধুরা, আর এখন যে মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি এটিই হলো উত্থান মন্দির। ঠাকুরমশাইয়ের সঙ্গে কথোপকথনকালে আপনারা আগেই জেনে গেছেন যে 31শে বৈশাখ যোগাদ্দা মাকে জল থেকে তুলে এনে স্কুলের পাশের এই উত্থান মন্দিরেই রেখে দেওয়া হয় এবং বছরের এই একটি সময়ই মাকে দর্শন করার সুযোগ সকল দর্শনার্থী পেয়ে থাকেন। সেই সময় এই স্থানেই প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রায় 10 দিনব্যাপী তার আনন্দ উৎসব পালিত হয়ে থাকে। আর এটি হচ্ছে যোগাদ্দা মাকে সেই সময় রেখে দেওয়ার সিংহাসন। উত্থান মন্দির দর্শনের পর এরপর আমি যে মন্দিরটি আপনাদের দর্শন করতে নিয়ে যাব সেটি হলো মায়ের আদি মন্দির বা মায়ের বাড়ি। কথিত আছে এই স্থানেই সতীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। উত্থান মন্দির থেকে 5-7 মিনিট হেঁটে এলেই আপনারা মায়ের আদি মন্দির বা মায়ের বাড়ির সামনে এসে পৌঁছে যেতে পারবেন। আর এই হলো মঙ্গলকোটের ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের আদি মন্দির বা মায়ের বাড়ি। সকল আগন্তুকদের জন্য মায়ের বাড়ির দরজা সবসময়ই উন্মুক্ত, তাই সেই পথে আমিও মায়ের বাড়ির ভিতর প্রবেশ করে ফেললাম। বাড়ির ভিতর প্রবেশ করেই
প্রথমেই আমি মায়ের গর্ভগৃহ এবং গর্ভগৃহের সামনে সুন্দর একটি নাটমঞ্চের দর্শন করলাম। তৎকালীন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মহতব দ্বারা নির্মিত এই আদি মন্দিরটির নির্মাণশৈলী সত্যি চোখে পড়ার মতো। এবার চলুন মন্দির ঘরের সামনের নাটমঞ্চটা একটু দর্শন করে নিই। নাটমঞ্চের সামনে একটি হাঁড়িকাঠও রয়েছে। খুব সম্ভবত মায়ের পুজোর দিনগুলিতে এই স্থানে বলিদান পর্ব সম্পন্ন করা হয়ে থাকে। মায়ের গর্ভগৃহের দরজাটা খুবই ছোট, সেই পথ দিয়েই এরপর আমি মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই আমার বাঁ পাশে মশারি এবং বালিশ পাশবালিশ দ্বারা সুসজ্জিত একটি খাট লক্ষ্য করলাম। আপনারাও নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এটি হলো মায়ের বিছানা বা শোবার জায়গা। বহু অলৌকিক ঘটনার সাক্ষী মায়ের এই বিছানা। মন্দির গর্ভের ভিতরের উপরের অংশ নানা রকম দামি পাথর এবং কাঁচটাচ দ্বারা খুবই সুন্দরভাবে সুসজ্জিত, যে কারণে মায়ের এই গর্ভগৃহ যেন আরও বেশি করে মোহময় হয়ে রয়েছে। এরপর আমি এই ছোট্ট দরজা দিয়ে মায়ের মূল বেদির সামনে এসে উপস্থিত হলাম। কথিত আছে এই স্থানটিতেই সতীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল এবং হনুমানজি এই স্থানেই পাতাললোকের মহাদেবী ভদ্রকালীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। আর বাকিটা এই মন্দিরের পুরোহিত মশাইয়ের মুখ থেকেই শুনে নেব। আমি পুরোহিত মশাইদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটি বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ক্ষীরগ্রাম। এটা একটি 51 পীঠের পীঠস্থান। এখানে সতী দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ করেছিল। সারা বছরই এখানে অনুষ্ঠান লেগে থাকে এবং আপনার 31শে বৈশাখ মহামেলা হয়। ওই দিন ভক্তরা সবাই মাকে দর্শন এবং পুজো দিতে পারেন। এই মন্দিরের 5 মিনিট গেলে পরে একটা দিঘি পড়বে, যার নাম ক্ষীরদিঘি। সেই ক্ষীরদিঘিতে জলেতে মন্দির করে মাকে রাখা হয়েছে। সারা বছরই মাকে জলে রাখা হয় এবং পৃথিবীর ইতিহাসে এই একটাই মাত্র পীঠস্থান যেখানকার মহাদেবীকে সারা বছর জলেতে রেখে দেওয়া হয়। এই যে বেদি দেখছেন, এটা কি আমরা জানি বা শুনে এসেছি, এখানে সতী দক্ষিণ চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়েছিল। আবার এই মহাপীঠে দুটো ইতিহাস রয়েছে। রামায়ণে দেখবেন, যদি পড়েন, রামায়ণে মহিরাবণ যখন রাম লক্ষ্মণকে চুরি করে নিয়ে গিয়ে পাতালে রেখে দেয় এবং ভদ্রকালীর কাছে বলিদান দেব বলে মনস্থির করে, ঠিক সেই সময় হনুমান রাম লক্ষ্মণকে উদ্ধার করে এবং দেবী ভদ্রকালীকে নিয়ে এই স্থানে উপস্থিত হন। এখানে মা দশভুজা, তাই এখানে কোনো দুর্গা মূর্তি আনা হয় না, এখানে মাকেই পুজো করা হয় এবং এখানে ছাগ, মোষ এবং মেষ পড়া বলিদান দেওয়া হয়। এখানকার আমাদের এই মন্দিরে কোনো ট্রাস্টই নেই। ট্রাস্ট হচ্ছে গিয়ে আমাদের যে 9 ঘর, এখানকার 9 ঘর ব্রাহ্মণ রয়েছেন। এই 9 ঘর ব্রাহ্মণের মধ্যেই সম্পাদক স্থির করা হয়। এরাই সারা বছর মন্দির পরিচালনা করেন এবং এখানকার যে সমস্ত নানা রকম ঘটনা রয়েছে, যেমন ধরুন শাখা পড়ানোর ঘটনা,
এই ক্ষীরগ্রাম থেকে 10 মিনিট হেঁটে যেতে হবে। আপনার দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট দিঘি রয়েছে, নাম ধামাচে, যেখানে মা শাখা পড়েছিলেন। শাখাটা ঘটনা হচ্ছে, এক শাখারি ওই ক্ষীরদিঘি ধামাচে পার দিয়ে আসছিলেন। এমন সময় এক মহিলা, খুবই বাচ্চা বয়স, তিনি ওই দিঘিতে স্নান করছিলেন। তিনি শাখারিকে ডাকেন এবং বলেন, আমি শাখা পড়ব। শাখারি তাকে বলেন যে, মা, শাখা পড়তে গেলে তো পয়সা লাগবে। তা উনি বলেন যে মন্দিরে যান, মন্দিরের কুলাঙ্গাতে তিনি যে টাকাটা বলেছিলেন সেই টাকাটাই রাখা আছে। তারপর শাখারি ব্রাহ্মণের কাছে এসে বলেন যে আপনার মেয়ে ধামাচিয়া দিঘিতে শাখা পড়েছে, তার দাম এই কুলঙ্গতে আছে। ব্রাহ্মণ বলেন, আমার তো কোনো সন্তান নেই। তবুও তিনি এসে কুলঙ্গি দেখেন, ওইখানে যে কুলঙ্গি রয়েছে সেখানে দেখেন সেই পরিমাণ টাকাই বর্তমান ছিল, এবং তিনি বুঝতে পারলেন। শাখারিকে নিয়ে তিনি ছুটতে ছুটতে ধামাচিয়া দিঘির পাড়ে গেলেন। নতুন যোগাদ্দা মন্দিরের বাউন্ডারির পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটি গ্রামের বাইরের দিকে চলে যাচ্ছে, সেই পথটি ধরে 10-15 মিনিট হেঁটে গেলেই আপনারা ধামাচিয়া দিঘিটি দর্শন করতে পারবেন। এই পথ দিয়ে যেতে আপনারা একটি হনুমান মন্দিরের দর্শন পাবেন, যে হনুমানজি ক্ষীরগ্রামে মা যোগাদ্দাকে পাতাললোক থেকে নিয়ে এসেছিলেন। পারলে এখানে এলে সেটিকেও আপনারা দর্শন করে নিতে পারেন। জয় পবনপুত্র অঞ্জনপুত্র হনুমান, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী, তোমাকে শতকোটি প্রণাম। হ্যালো বন্ধুরা, আপনারা ঠাকুরমশাইয়ের মুখ থেকেই খানিকক্ষণ আগেই নিশ্চয়ই ধামাচিয়া দিঘির কথাটা শুনেছেন, এবং তার পৌরাণিক কাহিনীর কথাও খানিকটা শুনলেন। আর বাকিটা ধামাচিয়া দিঘি দর্শনের পর ওনার মুখ থেকে গিয়েই শুনে নেব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আমি যথারীতি ধামাচিয়া দিঘির সামনে এসে পৌঁছেও গেছি। এই হচ্ছে ধামাচিয়া দিঘি। স্থানীয় জেলেদের মুখ থেকে শুনলাম, সুবিশাল এই দিঘিটির আয়তন 1000 থেকে 1200 বিঘা। আর এই বিশাল দিঘিতেই যোগাদ্দা মা কোনো এক সময় শাঁখা পড়েছিলেন বলে কথিত আছে। তাই এই দিঘিটির সাথে যোগাদ্দা মায়ের সম্পর্ক কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িয়েই রয়েছে। হ্যালো বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল আপনাদের ধামাচিয়া দিঘিটি দর্শন করাবো। তাই ধামাচিয়া দিঘি দর্শন হয়ে গেছে। এবার চলুন আবার ঠাকুরমশাইয়ের কাছে ফিরে যাই। এবং 2 হাত বাড়িয়ে চোখের জলে তিনি বললেন, হে মা, তুই যদি আমাকে দেখা না দিস তাহলে আমি এই দিঘিতে ব্রাহ্মণ হত্যা হব। তারপর মা 2টি শাখা পরিত হাত তুলে দিয়ে ব্রাহ্মণকে দর্শন দেন। এই হচ্ছে শাখা পরানোর ঘটনা। এটা হলো সেই গহ্বর। যে গহ্বরটা কথিত আছে যে পাতাল থেকে উঠে এসেছে, এবং আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এবং ইতিহাস থেকে জেনেছি যে এই যে রত্নবেদী দেখছেন, এই রত্নবেদীটা ছিল বড়। পরবর্তীকালে বিভিন্ন কারণে এটাকে ছোট করে দিয়ে একটা সুড়ঙ্গর আকার করে দেওয়া হয়েছে। এবং এই যে মূর্তি দেখছেন, আমরা শুনেছি যে এই যে মূর্তিটা লাল রঙের রয়েছে, এর ভেতরে হয়তো কোনো
মূর্তি, যেটা হয়তো সঠিক বলতে পারা যাবে না, বসিয়ে দিয়ে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। মায়ের আদি মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মায়ের ভোগঘর বা ভোজনালয়। চলুন ওই দিকটা বরং আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আদি মায়ের মন্দিরের এখানে নিয়মই হচ্ছে মায়ের ভোগে অবশ্যই মাছের একটি পদ থাকবে। তাই আপনারা যদি আদি মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে ভোগ প্রসাদে অবশ্যই মাছের একটি পদ পেয়ে থাকবেন। তবে এখানে প্রসাদ গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই 9টা থেকে 9:30টার মধ্যে মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে। আর ভোগ প্রসাদের মূল্যস্বরূপ আপনাকে 60 টাকা দিয়ে একটি কুপন সংগ্রহ করে নিতে হবে। আদিমায়ের মন্দিরের ঠিক পিছনেই শ্যামসুন্দরের একটি মন্দির রয়েছে। পারলে এরপরে আপনারা সেটিকেও দর্শন করে নেবেন। হ্যালো বন্ধুরা, সতীপীঠ শক্তিপীঠ যোগাদ্দমা দর্শন ভ্রমণ পর্বের প্রায় অন্তিম লগ্নে আর একটি জিনিস আপনাদের দর্শন করেই এই ভ্রমণ পর্ব সমাপ্ত করব। আর সেটি হলো মন্দিরের গেস্ট হাউস। আপনারা যারা বহুদূর থেকে এখানে আসবেন, বাড়ি ফেরার সমস্যা হলেও চিন্তার কোনো কারণ নেই। ক্ষীরদিঘির পাড়ে সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা মন্দিরের গেস্ট হাউস ভাড়ায় পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে মন্দিরের অফিসের ফোন নম্বর আমি দিয়ে রাখলাম, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যোগাদ্দা ভ্রমণ পর্বও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। জয় মা যোগাদ্দা।